দর্শক শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায়। ফার্স্ট ওয়াশ এখন কি চাই এর আয়োজনের সাথে আছে দীপ্তি চৌধুরী। সংস্কার কমিশনারগুলোর দেয়া 166টি প্রস্তাব নিয়ে কাজ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। জরুরি ও গুরুত্বপূর্ণ কিছু সংস্কারে ঐক্যমত্য তৈরির জন্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছে। প্রাপ্ত খবর অনুযায়ী এখন পর্যন্ত 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সহ আরও কয়েকটি বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। কিন্তু রাষ্ট্র পরিচালনার মূল নীতি, রাষ্ট্রপতি নির্বাচন, নিম্নকক্ষের সংখ্যানুপাতিক নির্বাচন, জাতীয় সাংবিধানিক কমিটি গঠন, একই ব্যক্তির 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকা, একই ব্যক্তির প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদে না থাকা বা থাকা, এসব বিষয়ে একমত হতে পারছেন না এখনো রাজনৈতিক দলগুলো। দর্শক, আজকে জানতে চাই আমরা কতদূর ঐক্যমত্য রয়েছে আলোচনার বিষয়ে, রাষ্ট্র সংস্কারে ঐক্যমত্য কতদূর। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে 2 জন অতিথি উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন এনডিএম এর সম্মানিত চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজ, আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার মনে হয় যে রাজনীতিবিদ দিয়ে আমরা শুরু করি, কারণ আপনাদের এখানে পার্টিসিপেশন রয়েছে, আপনারা আরো ভালো বলতে পারবেন। কিছুদিন আগে পর্যন্ত আমি যাদের ইন্টারভিউ নিচ্ছিলাম, রাজনীতিবিদরা বলছেন যে খুব ভালো ঐক্যমত আগাচ্ছে, আমরা মোটামুটি সব বিষয়ে ঐক্যমত হতে পারছি। কিন্তু আমার মনে হয় যে কিছুদিনের মধ্যে তাদের সেই বক্তব্যটা একটু চেঞ্জও হতে পারে, তাদেরকে আবার জিজ্ঞেস করলে চেঞ্জ হবে। এবং আপনার কাছ থেকে আমি শুনতে চাচ্ছি যে ঐক্যমতের জায়গায় আমরা কি আসলে অনেকগুলো মতকে নিয়ে ঐক্যমতে কাজ করতে হচ্ছে, নাকি মেইনলি 2টা দলে ভাগ হয়ে গেছে বা 2টা জোটে ইতিমধ্যে ভাগ হয়ে গেছে? যে দল, একটা দল বলেন যে ধরেন পিআর পদ্ধতিতে নির্বাচন, আর একটা দল পিআর পদ্ধতিতে নির্বাচন না, একটা দল হয়তো বলেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে, একটা দল হয়তো বলেন না। সো হোয়াটস দ্য সিচুয়েশন ভেতরকার, কি বলবেন? জি, দীপ্তি, ফার্স্টে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনি সাব্বির ভাই সহ চ্যানেল আয়ের পর্দায় সকল দর্শককে আমার সালাম এবং শুভেচ্ছা। এই যে 2 ভাগে বিভক্ত হয়ে যাবার যে বিষয়টা আপনি বললেন ঐক্যমত কমিশনের, এটা বাইরে থেকে দেখে মনে হতে পারে, ভেতরে জিনিসটা আরেকটু কমপ্লেক্স, আরেকটু কমপ্লিকেটেড। এবং আমি আপনার সাথে একমত পোষণ করব যে আপনি বলেন এর আগে যারা এসে কথা বলেছিলেন তারা বলেছিলেন যে আমরা ঐক্যমতের দিকে যাচ্ছি। আসলেই শুরুর দিকটাতে আমরা পরিষ্কার দেখতে পেয়েছিলাম ঐক্যমত কমিশনের তাদের ভেতর থেকে যে প্রচেষ্টাটা ছিল সেটা আসলে একটা ঐক্যমত তৈরি করা, এবং প্রতিটা দলেরই পজিশন ছিল কারো কম কারো বেশি, কিন্তু ঐক্যমতের দিকে যাবার। সো এখানে আমরা দেখেছি আমার দল এনডিএম, আমাদের মুখপাত্র যাকেই ঐক্যমত কমিশনে পাঠানো হয় তাকেই ওই আমাদের দলের যে নীতিগত অবস্থান সেটা জানিয়ে তারপর অ্যাডিশনালি তাদেরকে ওই ম্যান্ডেট দিয়ে পাঠানো হয় যে ঐক্যমতে পৌঁছানোর জন্য যদি আমাদের যে দলীয় নীতিগত অবস্থান সেখান থেকে সরে যেতে হয়, তাহলে পুরোপুরি বিরোধিতা না করা পর্যন্ত যতখানি সরা যায় ততখানি সরতে ফুল পারমিশন দিয়ে, ম্যান্ডেট দিয়ে আমরা আমাদের দলীয় প্রতিনিধিকে ঐক্যমত কমিশনের মিটিংয়ে পাঠাই। এবং অনেকগুলো দলই আমরা দেখেছি এইভাবেই কাজ করছে। এবং আমরা বলতে পারি যে সবচেয়ে বৃহত্তর যে দলটি এই মুহূর্তে দেশে আছে, জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, তাদের ভেতরেও আমরা লক্ষ্য করেছি যে এই জিনিসটা আছে। অবভিয়াসলি তাদের মাঝে আপনার তাদের পজিশনে চেঞ্জ আনাটা অনেক বেশি মুশকিল হয়তো আমাদের থেকে, সেটা হতেই পারে, বাট তাদের ভিতরে আমরা দেখেছি তাদের প্রচেষ্টাটা যে ঐক্যমতের জন্য তারা কন্টিনিউসলি চেঞ্জ করছেন। তো সব দলের ভিতরে এই জিনিসটা দেখছিলাম, কিন্তু একটা পর্যায়ে যে হঠাৎ করে কিছু রোড ব্লক আমরা হিট করলাম। এই রোড ব্লকগুলো হিট করবার কারণ প্রথমত যেটা মনে হলো, এগেন আমি আমার কি মনে হয়েছে এখান থেকে বলছি, আমি বলছি না যে এইটাই বাস্তবিক কারণ, যে কিছু দল তারা বিএনপির সাথে আলোচনার মধ্যে ছিলেন সিট ভাগাভাগি নিয়ে, আগামী নির্বাচনে সিট ভাগাভাগি নিয়ে। কারণ যেটা পরিষ্কার যে তাদের কাছেও প্রতীয়মান হয়েছে যে আগামী নির্বাচনে হয়তো বিএনপি সংখ্যাগরিষ্ঠ সিট বিজয় লাভ করবে, সো তাদের সাথে একটা কোয়ালিশন করতে পারলে ওই দলগুলোর সুবিধা হবে। সো সেই জায়গা থেকে এখানে দোষের কিছুই নাই, নির্বাচন এইভাবেই হয়, সবাই জোটের ওইভাবে নির্বাচনের কথা চিন্তা করে, কৌশলগত পদক্ষেপ, এখানে দোষের কিছুই নাই। কিন্তু ওই জায়গা থেকে যখন দেখা গেল যে তাদের এই আলোচনাগুলো তাদের মতো করে ফলপ্রসূ হচ্ছিল না, মানে মনে করেন আমি যদি আপনার কাছে 50টা চাই, আপনি বলেন না 50টা কোনো মতেই দিব না, তাহলে আমার জন্য ফলপ্রসূ হচ্ছে না। আপনার না বলাটা জাস্টিফাইড হতে পারে, হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তাহলে ফলপ্রসূ হচ্ছে না। তো এই জায়গাটায় হঠাৎ করে দেখা গেল যে কিছু দল ওই প্রেশারটা আরো শক্তভাবে দেওয়ার জন্য ওই প্রেশারটার মানে
ওই দলের সাথে আলোচনার টেবিলটা ইউজুয়ালি হওয়ার কথা, এটার প্রেশার গ্রাউন্ড, কিন্তু এটা তারা বদলে নিয়ে এসে ঐক্যমত কমিশনে নিয়ে আসলো। এবং ঐক্যমত কমিশনে এসে তারা এত শক্ত স্টান্স নেওয়া শুরু করলো যেগুলো আসলে কারোর দ্বারাই অ্যাকসেপ্ট করা সম্ভব না। যেমন মনে করেন একটা জিনিস নিয়ে আপনারা আলোচনা করছেন, পিআর পদ্ধতি। কয়েকটা দল পিআর পদ্ধতি নিয়ে আলোচনা করেছে। পিআর পদ্ধতি একদম প্রথম থেকে আলোচনা শুরু থেকে, মানে আজকে থেকে না, মানে ওই আরো 5-10 বছর আগে থেকে আলোচনা শুরু করেছে আমার দল এনডিএম। আমরা পিআর পদ্ধতি চেয়েছি। কেন চেয়েছি? পিআর পদ্ধতিতে একটা ব্যালেন্স আসে। আমরা বিশ্বাস করি যে আমাদের দেশে মিক্সড সিস্টেম দরকার। অলরেডি যেটা আছে এটার সাথে আবার একটা পিআর সিস্টেমও দরকার। তার জন্য আমাদের অরিজিনাল আলোচনা ছিল যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নিম্নকক্ষে এখন যা আছে এফপিটিপি, উচ্চকক্ষে পিআর পদ্ধতি। আপনার ওই ঐক্যমত কমিশনের আগে যে আপনার সংস্কার কমিশনও কিন্তু এইটাই প্রপোজাল দিয়েছিল। এই প্রপোজাল নিয়ে আলোচনা হচ্ছিল। হঠাৎ করে যে দলগুলোর কথা বললাম, এই দলগুলো হঠাৎ করে একটা আলোচনা নিয়ে আসলো, না সব জায়গায় পিআর পদ্ধতি। এখন সব জায়গায় পিআর পদ্ধতি হলে ওনারা এটাও কাউকে জনসম্মুখে যখন কথা বলেন এটা বলেন না যে সব জায়গায় পিআর পদ্ধতি হলে আপনার কনস্টিটিউয়েন্সি বলতে আর কোনো কনস্টিটিউয়েন্সি নাই, পুরো দেশব্যাপী শুধু নির্বাচন হবে এবং আপনি কোনো ক্যান্ডিডেটকে ভোট দিতে পারবেন না। সো কোনো ক্যান্ডিডেট আপনার কাছে রেসপন্সিবল অ্যাকাউন্টেবল হবে না, জবাবদিহি হবে না, শুধু পার্টিই হবে। তো পার্টির শক্তি, যেই শক্তিটা মনে করেন আমরা পার্টির শক্তিও কিন্তু একটু খর্ব করতে চেয়েছিলাম, যেই কারণে আমরা চিন্তা করেছিলাম যে হাসিনার এত শক্তিশালী হতে পেরেছিল। সো সেই কারণে আমরা পিআর আনতে চেয়েছিলাম। কিন্তু এখন তারা যেভাবে পিআর বলছে, সব জায়গায় পিআর, এইটা যদি আপনি একবার আনেন তাইলে একমাত্র পার্টিরই শক্তি থাকবে, কোনো ক্যান্ডিডেটের শক্তি থাকবে না। দ্বিতীয়ত কোনো কনস্টিটিউয়েন্সির নাই, কিন্তু আপনি বলেন আমি নোয়াখালী এক, তোমার নোয়াখালী এক, ডাজন্ট মিন এনিথিং। ওই পুরো 300 মানে পুরো বাংলাদেশ আর কি। এবং পার্লামেন্ট এতভাবে এইবার হয়তো হবে না, এই পিআর করলেও এইবার হয়তো বিএনপি জিতবে, কিন্তু আগামীতে যে আমরা এমন জায়গায় পৌঁছতে পারি যেখানে সরকারের ভেতরে এতটাই বিভাজন থাকবে, এতটাই ফ্যাকশনস থাকবে যে সঠিকভাবে শক্তভাবে সরকার পরিচালনা মুশকিল হয়ে যেতে পারে। এনিওয়ে, এই কোনো জিনিসই তারা এক্সপ্লেন করেনি। তারা এক্সপ্লেন করার যে প্রয়োজন আছে তাও না, যে এমন না আমি নিজেই বিশ্বাস করি যে তারা বিশ্বাস করেন না। ওকে, আমি যদি এই জায়গাটা সাম আপ করি ভাইয়া, সেটা হচ্ছে যে অন্য কোনো জায়গায় ঐক্যমত আসতে বা নেগোসিয়েশনে আসতে এইখানে বিরোধিতার জন্য বিরোধিতা করছে কোনো কোনো দল। আপনার এটা আমার কাছে, এটা আমার ধারণা মনে হয়েছে, আমার কাছে মনে হচ্ছে, এবং সেই কারণে ওই দলগুলো, ওই স্পেসিফিক ওই 5টা দলই কিন্তু একত্রিত হয়ে কিছুদিন আগেও বেশ বড় একটা সম্মেলনের নাম। সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ, আপনার কাছে জানতে চাইছে, এই যে ঐক্যমত্য চলার সময়ে এরকম একটি বিশাল সমাবেশ করে তারা তাদের স্ট্যান্ডটি জানিয়েছেন, এইটাকে কি আসলে কোনো ফ্লেক্সিবিলিটির জায়গা বা আমরা সবাই মিলে একটা জায়গায় আসতে চাই, এরকম মনোভাবের বহিঃপ্রকাশ বলা যায় নাকি এইটা আসলে আরেক ধরনের, যা আমার কথাই মানতে হবে? বা যদি সরাসরি আপনাকে ওপেন কোয়েশ্চেন আমি ছেড়ে দিই যে এই যে সমাবেশ, সেটার তাৎপর্য আসলে কি বর্তমান বাংলাদেশের রাজনীতিতে? আমি যেটা বুঝি, যে আমি ওনার আলোচনা থেকেও যে জিনিসটা বুঝলাম, ঐক্যমতের যে প্রক্রিয়াটা, এটা আসলে একটা কমপ্লেক্স জায়গায় এখন অবস্থান করছে। একটা সারফেস লেভেলে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, আবার ভেতরে ভেতরে আমরা দেখতে পাচ্ছি ইলেকশন নিয়ে, যেটা উনি বললেন, ইলেকশন নিয়ে এক ধরনের দলগুলোর মধ্যে একটা দর কষাকষি চলতেছে। এবং এই দুইটা জিনিস যখন পাশাপাশি চলতেছে তখন একটা আরেকটার সাথে ক্ল্যাশ করছে। আমার মনে হয় এটা একটা জটিলতা তৈরি করছে, যে এই ঐক্যমতটা স্মুথলি প্রোগ্রেশনের দিকে আর কি। আর আমি যেটা মনে করি যে এই যে 166টা যে সুপারিশ হলো, মানে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে শুরু থেকেই মানে আমার এই ঐক্যমত গঠনের যে একটা স্ট্রাকচার প্রসেসে ঐক্যমতটা আগাচ্ছে, এটা সত্য। বাট এটা আমার মনে হয় খুব বেশি মানে এরকম একটা কমিশনের উপরে ডিপেন্ড করে ঐক্যমতটা আগাবে। আরও কিছু মেকানিজম আমার মনে হয় যদি ফর্মালি ইনফর্মালি জিনিসটাকে বাড়ানো যেত, তাহলে হয়তো কাজটা আরও ইজি হতো। যেমন ধরেন, শুধু এই কমিশনের উপরে না, মানে ব্যাকডোর আলোচনার মাধ্যমে বা পার্টি টু পার্টি আলোচনা হচ্ছে, তারপরেও ইনফর্মাল যে আলোচনাটা, এই ইনফর্মাল আলোচনার জন্য কিছু মানুষকে নিয়োগ করা এবং তাদেরকে
পার্টি লেভেলে কথা বলা ইনফরমালি, সেটা একটা আমার মনে হয় এটার ক্ষেত্রে একটা মানে আরও এই প্রক্রিয়াটাকে আরও সহজ করতো। যেমন সালাউদ্দিন সাহেবের বক্তব্য থেকে আমি যেটা বুঝি, যেমন ধরেন যখন আলোচনা হচ্ছে, মানে আমি যদি ওনার বক্তব্যটাকে সঠিকভাবে বুঝে থাকি, যে ঐক্যমত কমিশনে আলোচনা বেশি হয়, খাওয়া দাওয়া মানে আলোচনা কম হয়, খাওয়া দাওয়া বেশি হয়। এটা কিন্তু ইট ইজ ইন্ডিকেটিভ যে আলোচনাটা আসলে কোন দিকে যাচ্ছে, এবং ওইটার সাথে আবার নির্বাচনের দর কষাকষি একদিকে চলছে। এখন আপনি যে সমাবেশনের কথা বললেন, যে এটা তো রাজনৈতিক দল, কিছু রাজনৈতিক দল মানে এই আলোচনাটার প্রসঙ্গ অলরেডি চলে এসছে, যে আসলে সকল স্টেক হোল্ডারদের তো অবস্থান মানে ভিন্ন ভিন্ন অবস্থান থাকবে, এবং ভিন্ন ভিন্ন তারা অবস্থান শেষ দিন পর্যন্ত ধরে রাখবে, কিন্তু ওই জায়গা থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা, এইটা কিভাবে সম্ভব? আমার কাছে এটা একটা জটিল জায়গা মনে হচ্ছে, এবং আমার মনে হচ্ছে যে এটা যে সময় আমাদের সামনে আছে, সেটা ফেব্রুয়ারি বলেন বা এপ্রিলই বলেন, এই সময়ের মধ্যে মানে আমার কাছে মনে হয় যে এই 166টা বিষয়ে ঐক্যমত করা, এইটা আমি যতদূর মিডিয়ার মারফত যতটুকু বুঝতে পারছি, ভেরি ডিফিকাল্ট। এটা আপনি আসলে কি দেখেছেন 166টা বিষয়ের মধ্যে কতটুকু আগানো হয়েছে এখন পর্যন্ত? অনেক বিষয়ে অগ্রগতি হয়েছে। এগেন একটা পয়েন্টে যেটা বললাম, যে একটা পয়েন্টে এসে কিন্তু কিছু দল এই পুরোপুরি আর কি সব ধরনের এগ্রিমেন্টের বিরুদ্ধে একটা স্ট্যান্স নেওয়া শুরু করেছে, বাট ওই পর্যন্ত বেশ কিছু বিষয়ে ঐক্যমত হয়েছিল। প্লাস সাবির ভাই যেটা বললেন যে অনেক সময় লাগবে সব কিছু, প্রথমে সাবির ভাই আমি একটু পরিষ্কার করে নিই যে এপ্রিল না, ফেব্রুয়ারি ইজ দ্য ডিসাইডেড টাইম, ফেব্রুয়ারি শুরু। কিন্তু এখন তো অনেকে আবার সন্দেহ প্রকাশ করছেন, বিএনপি অনেকে সন্দেহ প্রকাশ করতে পারে, সেটা তাদেরও অধিকার আছে ভাই সন্দেহ প্রকাশ করা। কিন্তু যদি সন্দেহ বাদ দেন, যদি অ্যাকচুয়ালি এমন কিছু হয় যেখানে এই নির্বাচনটা আরও বিলম্বিত হতে পারে, তাহলে এটার বিরুদ্ধে শক্তভাবে দাঁড়ানো ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। এটার মেইন কারণ আমি বলে নিচ্ছি, এটার মেইন কারণ এইটাই শুধুমাত্র না যে জনাব তারেক রহমানের সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস আলোচনায় একটা প্রমিস মোটামুটি করেছেন যে এই সময়টা দেশকে, জাতিকে উনি নির্বাচন দিতে বাধ্য থাকিবেন। বাট আজকে আমাদের অর্থনৈতিক যে অবস্থানে এসে আমরা দাঁড়িয়েছি, সামাজিক যে অবস্থানে এসে দাঁড়িয়েছে, অর্থনৈতিক অবস্থান, আপনি যে কোনো বিজনেস অ্যাসোসিয়েশন, কমার্শিয়াল এন্টিটির সাথে কথা বলেন, তারা আপনাকে বলবে যে দেশের বেহাল অবস্থা, আর 6 মাস বা 10 মাস আমরা দেশ চালাতে পারবো কিনা, মানে ইকোনমিক্যালি সেই টাকা আমাদের আছে কিনা, এটা নিয়ে অনেকে সন্দিহান। সো নির্বাচন ছাড়া, এগেন ভালো নির্বাচন খারাপ নির্বাচন এখন তারপর কিন্তু ভেস্তে যাবে, জাস্ট নির্বাচন ছাড়া, একটা স্টেবল গভর্নমেন্ট ছাড়া এটা থেকে কোনো উত্থাপন নাই, মানে তো আমাদের এটা করতেই হবে। আপনি যদি সামাজিক অবস্থায় বলেন, এখন সব জায়গায় মবের একটা রাজত্ব শুরু হয়েছে, যেখানে সেখানে যেইভাবে, এবং অত্যন্ত দুঃখজনক। কিন্তু সরকারে পদায়নস্থ, মানে সরকারের বড় বড় আপনার দায়িত্ব নেওয়া লোকজন ফেসবুক, টুইটারে তারা পোস্ট করছেন যে এই মবই হলো নতুন ডেমোক্রেসি। তো তাদেরকে আসলে আমার মনে হয় সাব্বির ভাইয়ের ক্লাসে আবার নতুন করে পাঠানো উচিত। হ্যাঁ, যদি সরকারি বিশ্ববিদ্যালয়ে যায়, বেসরকারি হলে আমার ক্লাসরুমে আসতে পারে, আমিও তো রাষ্ট্রবিজ্ঞান পড়াই, আসতে পারে, কিন্তু তাদের আসলে রাষ্ট্রবিজ্ঞান সম্বন্ধে বেসিক ধারণাটা আবার নতুন করে তো নেওয়া উচিত সরকার এত বড় জায়গায় যাওয়ার আগে। সো আমি ওখান থেকে বলছি যে এই নির্বাচনটা ফেব্রুয়ারি থেকে, মানে ফেব্রুয়ারি, অনেকে কিন্তু গত 2 মাসে, মানে এই গত 1.5 মাসে, যে এই আলোচনার পর গত 1.5 মাসে স্পেশালি কমার্শিয়াল এন্টিটিস বা বিজনেস অ্যাসোসিয়েশনের অনেক লোকজনের সাথে আমার আলোচনা হয়েছে। তারা সবাই বলছে আপনারা কিভাবে ফেব্রুয়ারি পর্যন্ত দিলেন, কিভাবে দিলেন, আমরা কোম্পানি বাঁচাবো কেমনে, দেশের অর্থনীতি বাঁচাবো কেমনে? সো এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে? যারা মনে করেন এনজিও চালিয়েছে বা জাস্ট একাডেমিয়া ছিল, যাদের নেটওয়ার্কের মধ্যে এরা পড়ে না, যারা জানে না একটা দেশ কিভাবে পরিচালিত হয়। এগেন আমি কাউকে ছোট করে বলছি না ভাই, সবার পরিধি একটা। আমি বা দীপ্তি এখন বলতে পারবে না সরকারি বিশ্ববিদ্যালয় কিভাবে পরিচালিত হয়, কিন্তু সাব্বির ভাই আপনি জানেন। আবার সাব্বির ভাই অনেক বিজ্ঞ মানুষ, বলতে পারবে না একটা চ্যানেল কিভাবে চলে, সেটা হচ্ছে দীপ্তি আরো অনেক বেটার বলতে পারবে। তো আমাদের সবার অভিজ্ঞতা জায়গা আছে। ববি ভাই আমাকে একটু বলেন যে আলটিমেটলি কি ঐকমত্য কমিশন কি এক সময় গিয়ে মানে একটা কি বলবো আমি, সময়ের অপচয় বলে গণ্য হবে কিনা? কারণ এই সংখ্যা তো দেখাচ্ছেন অনেকে। বিএনপি নেতার কথা আমরা শুনেছি জনাব সালাউদ্দিন আহমেদ, আবার এনসিপির সদস্য সচিবও বলেছেন আক্তার হোসেন যে মৌলিক সংস্কারের জায়গায় বিএনপিও তার সাথে থাকা দলগুলো ভিন্নমত পোষণ করছে এবং ঘন্টার পর ঘন্টা আলোচনার পরও অমীমাংসিত থেকে যাচ্ছে। তো সেই জায়গায় এই ঐক্যমত্য কমিশন আসলে কতটা ফ্রুটফুল হবে? ফার্স্ট এন্ড ফরমোস্ট আমার কাছে মনে হয় ঐক্যমত্য কমিশন অলরেডি ফ্রুটফুল হয়ে গেছে। ঐক্যমত্য কমিশনের
ম্যান্ডেটটা ছিল যে ইভেন ইট ক্যান স্টপ হিয়ার, রাইট, বিকজ ম্যান্ডেটটাই ছিল যে সবাই যতখানি ঐক্যমত পোষণ করবে ওইটাই, মানে জোর করে আপনাকে দিয়ে আমি অন্য কোনো একটা ঐক্যমতে আনার ম্যান্ডেট কিন্তু ওদের ছিল না। কিন্তু এনসিপি সহ অন্যান্য দল তো মৌলিক সংস্কারের কথা বলে আসছে বারবার। সবাই মৌলিক সংস্কারের কথা বলেছে, মৌলিক অনেক সংস্কার আমরা সবাই রাজি হয়েছি। আর এখন আপনার কাছে কি মৌলিক সংস্কার আর আমার কাছে কি মৌলিক সংস্কার তো এক না ভাই। আপনার কাছে মৌলিক সংস্কার হতে পারে যে আপনি এই দেশে গণতন্ত্রই চান না, আপনি বলবেন, যেমন মনে করেন ইসলামী আন্দোলনের মাননীয় নেতা বলেছেন, জানিয়েছেন যে ওনারা শরিয়া রাষ্ট্র চায়, ওনারা দেখতে চায় বাংলাদেশকে আফগানিস্তান হিসেবে। এগেন আমি মানছি ওনার অধিকার আছে এটা বলবার, এটা ওনার অধিকার আছে, কিন্তু আমরা তো এটা চাই না ভাই। সো আপনি যদি এখন বলেন যে না ভোটের মাঠেই যাব না, আমি মৌলিক সংস্কার এটা চাই, আমি শরিয়া রাষ্ট্র চাই, আমি এটা আফগানিস্তান বানাবো, আপনারা বলার কে? এটা নিয়ে তো কখনো ঐক্যমত হবে না ভাই। এটা নিয়ে বেহেজ করে আপনি 100 বছর কাটিয়ে দিতে পারেন, এটা নিয়ে ঐক্যমত তো হবে না। সো দেয়ার ইজ নো এন্ড, এইটাই এন্ড, মানে যতটুকু ঐক্যমত হয়ে গেছে, মানে ওনাদের একটা ডেডলাইন সেট করবে, এই ডেডলাইনটা জুনের শেষ ছিল। তারা যদি বাড়ি আরো 2 সপ্তাহ বাড়ায় কিছু আসে যায় না, মিড জুলাই করুক বা জুলাইয়ের শেষ করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই ডেট পর্যন্ত যতটুকু ঐক্যমত হবে ওইটাই ঐক্যমত। কারণ সবকিছুতে আমরা সবাই ঐক্যমত হব না। যেমন মনে করেন এখন এই যে 5টা দলের কথা শুরু হয়েছে, এই 5টা দল যে সব জায়গায় পিআর পদ্ধতি চাচ্ছে, এদের এই পিআর পদ্ধতির সাথে আমরা কেউ কোনো মতে একমত হতে পারি না। এবং যেটা সত্যি কথা, আজকে যদি এটা নির্বাচনী সিট নেগোসিয়েশন ট্যাকটিক না হতো, এই 5টা দলও পিআর এইভাবে বলতো না। আমি আপনাকে পার্সোনাল গ্যারান্টি দিচ্ছি, এগেন তাদের সাথে কথা বলে বলছি না, আমি বলছি না এইটা ফ্যাক্ট, বাট আমি আমার জায়গা থেকে খুব কনফিডেন্সের মাধ্যমে, মানে কনফিডেন্স নিয়ে বলছি যে এই 5টা দলও এটা যদি নির্বাচনী নেগোসিয়েশনের ক্যালকুলাসের মধ্যে না হতো, তাহলে এরাও নিম্নকক্ষ উচ্চকক্ষ সব কক্ষ, ভাই সব কক্ষ যদি পিআরই হয় তাহলে তো কক্ষরই একটা দরকার, একটার বেশি কক্ষর দরকার নাই তো। এবং যারা যতগুলো দেশ গত 150 বছরে পিআরে গেছে তার বেশিরভাগই পিআর থেকে মিক্সডে ফেরত এসছে, কারণ পিআর সঠিকভাবে কার্যকরী হয় না, এগুলো অনেক কারণ আছে। সো এই দলগুলো আসলে বাস্তবিকভাবে যদি তাদেরকে যে এখন তাদের আইডিওলজিক্যাল স্ট্যান্স জিজ্ঞেস করেন, তারা পিআর হয়তো চায় না, আর 2-1টা দল হয়তো পিআর মানে কি আপনাকে বুঝিয়ে বলতে পারবে না। সো সেটাতে আমি গেলাম না, ওটা ভিন্ন ইস্যু। ওকে, সেই 5টা দলের মধ্যে এরকম আছে? নিশ্চয়ই আছে, সব জায়গায় আছে, এই 5টা দলের বাইরেও আছে, আমি শুধু তাদের কথা বলছি না। সো এই জায়গা থেকে আমার পয়েন্ট হলো যে ঐক্যমত যতটুকু হবে ততটুকুই। এইখানে এটা নিয়ে আসলে সময় প্রলম্বিত করার কোনো কারণ আমরা এটলিস্ট খুঁজে পাই না, কারণ ম্যান্ডেটটাই প্রথম থেকে ওরকম ছিল। ঐক্যমতের পরের ব্যাপারটাই আসে, মানে একটা তো জুলাই সনদের ঘোষণার কথা বলা হয়েছে যে ঐক্যমতের ভিত্তিতে, আবার এনসিপি এই কথাও বলেছিল যে গণভোটের মাধ্যমে একটা হচ্ছে কি বলবো আমি সংস্কার আনা এবং সংবিধান সংশোধন নাকি সংবিধান বাতিল করে, সেটাও তো একটা কথা রয়েছে। এই জায়গায় আসলে ঐক্যমত কত দূর আসা যাবে, একটু সাব্বির স্যার আপনার কাছে শুনি, আমি তারপর ববি ভাইয়ের কাছে আসবো। যে বিএনপি জামাত এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানা। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর দিনভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপের সাথে। তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। অনেকে মনে করেন যে সংবিধান সংশোধন যথেষ্ট, আবার এনসিপি একেবারে শুরু থেকে বলেন সংবিধান পুনর্লিখন দরকার, কারণ এটা নাকি ফ্যাসিস্ট তৈরি করে, এবং যদি পুনর্লিখন না করা হয় এটা আবার সংশোধনের মাধ্যমে যে কেউ সব ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে। আপনি কি মনে করেন আসলে? মানে আমি প্রথমে এনসিপির কথাটা বলি যে তারা পুরো সংবিধানটাকে বদলে ফেলতে চায়, বাট এটা কেন বদলে ফেলতে চায়, এটার পক্ষে তারা যে যুক্তিটা দেয়, বা আমি যদি তাদের গুরু ফরহাদ মাজহারের রেফারেন্স থেকে বলি আর কি, যে তারা যে যুক্তিটা দেয় যে হ্যাঁ, যে 72 সালে যে সংবিধানটা করা হয়েছিল পুরো সংবিধানটাই একটা ফ্যাসিস্ট সংবিধান। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমি অনেক চেষ্টা করেছি কনভিন্সড হতে আর কি, যে আসলেই কি 72-এর সংবিধানটা কি ফ্যাসিস্ট সংবিধান কিনা। আমি বারবার চেষ্টা করেছি নিজেকে বোঝাতে যে আসলে এটা কিনা, কিন্তু কিছু কিছু ধারা বাদে আর কি আমার কাছে মনে হয়েছে ইটস ওকে, ইটস ফাইন। কিন্তু তারা যে এটা কেন পুরোপুরি এই সংবিধানটা ফ্যাসিস্ট সংবিধান, এটা কিন্তু ফরহাদ মাজহার বলতে পারে নাই যে কেন। খালি ওই 2-1টা ধারা, যে প্রধানমন্ত্রীর ক্ষমতার বিষয়টাকে নিয়ে কথা, মানে তারা বেশি সমালোচনা করে, বা সংবিধানটা যেভাবে করা হয়েছিল এই জায়গাটাতে তারা সমালোচনা করে। এমনকি আমি এনসিপির বক্তব্যেও আমি কিন্তু
কনভিন্স না যে কেন পুরো সংবিধান বাতিল করতে হবে। সংবিধান তো সংশোধন হতেই পারে সময়ের প্রয়োজনে, আমাদের সময় বদলাচ্ছে, আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হচ্ছে, তাই না? এইটার সাথে তাল মিলাতে গিয়ে পৃথিবীর সমস্ত সংবিধানই পরিবর্তন হচ্ছে, সংশোধনী হচ্ছে। খোদ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সংবিধানও কিছুদিন পর পর সংশোধন হয়, ভারতে হচ্ছে, কোথায় হচ্ছে না। সুতরাং আমি মনে করি যে সংবিধান সংশোধনের মাধ্যমে এটাকে যুগোপযোগী করা যেতে পারে, যে কাজটা আমার ধারণা। আমি জানি না ঐক্যমত কমিশনের অবস্থান কি, পুরোপুরি সংবিধান বাতিল করে দেওয়া নাকি এই বিষয়ে কি ঐক্যমত এসেছে আমাদের, সংবিধান বাতিল এবং সংশোধন? এই বিষয়, এই যে এটা আরেকটা বিষয় যেটাতে মোটামুটি একটা ঐক্যমত চলে এসেছিল, এখন আবার শুরু হয়েছে এগেন। সো দেখেন, ইট ইজ অল, মানে এই পুরো জিনিসটা চলে আসে নির্বাচনী নেগোসিয়েশনস। সো এটাতে এখন আর ঐক্যমত হবে না, এটাতে এখন আর ঐক্যমত হবে না, কারণ এখন আর স্ট্যান্সের চেঞ্জ করার সময় নেই। ওকে, সো যারা ওই স্ট্যান্সটা নিয়ে নিয়েছে তারা নিয়ে নিয়েছে, তাহলে এটা ঐক্যমতের বাইরে চলে যাবে, এটা জুলাই সনদের বাইরে চলে যাবে, জুলাই সনদ নিয়ে এটা আলোচনা হবে। এটা তো খুবই ইম্পর্টেন্ট, এটাকে মেনে নেবে মানে না দেখেন শুনেন, আমি আপনাকে একটা কথা বলি ভাই, আপনার সব কথা আমি কেন মেনে নেব, আর আমার সব কথা আপনিই বা কেন মেনে নেবেন? আলটিমেটলি কি সেটা আসলে আবার আন্দোলনের রাস্তায় গড়াবে কিনা সেটাও তো একটা প্রশ্ন। আন্দোলনের রাস্তায় যদি গড়ায়, সেই আন্দোলন যদি পাবলিক টোটালি সাপোর্ট করে, সেই আন্দোলনের দরকার নেই তো, তাহলে নির্বাচনী তো আন্দোলন। আপনি যান, মানুষ জনগণের কাছে যান, জনগণের কাছে যে বলেন যে পুরো নতুন সংবিধান, আমাদেরকে ভোট দেন, আমরা পুরো নতুন সংবিধান নিয়ে আসবো। হয়েছিল তো, এটা তো ৭০-এর নির্বাচনেই তো এটা হয়েছিল যে আমরা নতুন সংবিধান তৈরি করব, সেই ভিত্তিতে ৭০-এর নির্বাচন আওয়ামী লীগ জিতে। তো ওইটা যদি এনসিপি এত থাকে, তারা বিশ্বাস করে, এগেন কারোর বিশ্বাসে কোনো অসুবিধা নাই। কিন্তু আমার কথা হচ্ছে চরমনাই পীর সাহেব বিশ্বাস করেন ওনারা শরিয়া আইন করবেন, মানে শরিয়া স্টেট করবেন, গণতন্ত্র বাতিল, কনস্টিটিউশন উইথহেল্ড বা অ্যাব্রোগেটেড, কনস্টিটিউশন বাতিল। তো উনার এটা বিশ্বাস করতে তো কোনো অসুবিধা নাই ভাই। কিন্তু ববি ভাই, তারা তো এই জায়গায় একটা যুক্তি দেয় যে এই যদি অধ্যাদেশ জারির মাধ্যমে এই সংস্কার বাস্তবায়ন না হয়, সংবিধানের কিছু ধারা পরিবর্তন না হয়, তাহলে নির্বাচনটাই আসলে সুষ্ঠুভাবে হবে না। নির্বাচনের আগে এই কোনো ধারা বাস্তবায়ন করা সম্ভব না। আপনি সংবিধানে হাত দিতে পারেন না নির্বাচন না করে, এটা হবে না। আপনি নির্বাচন কিভাবে হবে এটা অধ্যাদেশ দ্বারা করতে পারেন, কারণ এগুলো আইনি প্রক্রিয়া, এগুলো আপনার নির্বাচন কমিশনের দায়িত্ব। সো নির্বাচন কমিশনের দায়িত্ব বাড়ানো কমানো আপনি অধ্যাদেশ দ্বারা করতে পারেন, অনেক কিছু করতে পারেন। সাংবিধানিক চেঞ্জ আপনি অধ্যাদেশ দ্বারা হবে না। সো অপারেশনাল জিনিসপত্র এই সব কিছু অধ্যাদেশ দ্বারা করতে পারেন। এগুলো নতুন পার্লামেন্ট এসে এটাকে র্যাটিফাই করতে হবে। যে সত্যি কথা, আজকে যে সরকার আছে, এই সরকার নতুন পার্লামেন্ট এসে র্যাটিফাই না করলে এটা অবৈধ সরকার। অবভিয়াসলি আমি ধরে নিচ্ছি আমরা যেই যাই পার্লামেন্টে, তারা এটা র্যাটিফাই করবে, কারণ আমাদের প্রয়োজনেই তো এই সরকারটা বসানো হয়েছে। বাট আমি সেটা বলছি, আমি পিওরলি লিগাল পয়েন্টটা বলছি যে র্যাটিফিকেশন বাদে, র্যাটিফিকেশন ছাড়া এই সরকারই তো অবৈধ হয়ে যাবে। সো আপনি এখন বলবেন যে আমি চাই, আচ্ছা ঠিক আছে তুমি চাও, খুব ভালো কথা। তো তুমি চাও আর জনগণ চায় এক জিনিস না তো, তুমি দেখাও জনগণ চায়, তাহলে তুমি এইটা নিয়ে জনগণের কাছে যাও ভোট দিতে। তুমি বলছো যে জনগণকে বলার সুযোগই দিব না, আমি জনগণের থেকে বেটার বুঝি জনগণের কি দরকার, আমি সেইটা কইরা তারপর জনগণকে ভোট দিব, তাহলে তো তুমি জনগণের অধিকার আরেকবার কেড়ে নিলে। সো জটিল বিষয় আসলে। আমি একটু সাব্বির স্যার আপনার কাছে জানতে চাচ্ছি, এটা মনে হয় শেষ প্রশ্ন হবে, তারপর হয়তো ববি ভাইয়ের কাছে ছোট্ট করে আসতে পারবো। সেটা হচ্ছে যে ধরেন জুলাই সনদের মধ্যে আমার এটা আসলো এবং জনগণের কাছে আসলে আমরা যার যার ম্যান্ডেট নিয়েই গেল বিভিন্ন দল, কিন্তু তারপরে যে দল ক্ষমতায় আসবেন তারা বাধ্যবাধক কিভাবে আসলে থাকবেন এই ঐক্যমতের প্রস্তাবগুলো বা জুলাই সনদকে আসলে সাংবিধানিক রূপ দেওয়ার কিংবা বাস্তবায়নের জন্য, এই বাধ্যবাধকতা কিভাবে তৈরি হবে? কারণ বাংলাদেশে তো আসলে অবিশ্বাসের সংস্কৃতি আছে যে অমুক দল গেলে আবার ওর নিজে যা বলছিল তাই করবে, ঐক্যমতের ভিত্তিতে করবে না। তো সেই জায়গায় কি কোনো বাধ্যবাধকতা তৈরির জায়গা আছে, উপায় আছে? আমার ঐতিহাসিক ইতিহাস সম্পর্কে আমার যতটুকু জ্ঞান আছে সেরকম কোনো সুযোগ নাই আর কি, আমি যতদূর জানি আর কি। এখন এখানে একটা নতুন বিষয় আছে যে যদি জুলাই সনদটা হয়, এবং আমি জানি না ৯০-এর গণ আন্দোলনের সময় এই ধরনের কোনো কাগজে সবাই সাইন করছিল কিনা, আমার ঠিক এই মুহূর্তে মনে নাই ওই ঘটনাটা। তিন দলীয় জোটের একটা ছিল আর কি, কিন্তু সেটাও তো তারা পরে সেটা থেকে দূরে সরে আসছে আর কি। তা এখন যদি জুলাই সনদে সবগুলো দল একসাথে স্বাক্ষরও করে, তারপরেও আমি কথা বলতে পারবো না যে তারা এগুলো মানবে পরবর্তীকালে, কারণ এটা ডিপেন্ড করে যে পরবর্তীকালে পাওয়ারের যে কনফিগারেশনটা কীরকম হয় সংসদে।
মানে আবারও যদি সেই 2/3 মেজরিটির যে সমস্যা আমাদের সামনে তৈরি হয়েছিল সেটা যদি আসে, তাহলে আমি এখনো বিশ্বাস করতে পারি না যে রাজনৈতিক দলটি ক্ষমতায় আসবে। সেই আস্থার জায়গাটা আমার মধ্যে নাই। খোলাখুলি বললাম যে তারা এগুলো হুবহু মেনে নিবে, মানবে। বরং এটাই সম্ভাবনা আছে যে তারা এগুলো আস্তে আস্তে পরিবর্তন করবে। আপনি দেখেন যে নাস্তা খাওয়া ছাড়া আসলে ঐক্যমত্য কমিশনের যে মিটিং সেটার ফ্রুটফুলনেস থাকবে না বলছেন? নাও থাকতে পারে। আমি আশাবাদী, কিন্তু তারপরেও মানে আরেক পিঠে আমি আশার আলো কম দেখছি আর কি। যদি এরকম হয় ঘটনাটা যে দলটা আসতেছে সে আবার 2/3 মেজরিটিতেই ফিরে আসলো, তাহলে খুব মানে সম্ভাবনা আছে পূর্বের অবস্থাটারই আবার রিপিটেশন হওয়ার। ওকে, ববি ভাই আপনাকে দিয়েই শেষ করব। রাজনীতিবিদ আপনি, আপনারাই এটা বাস্তবায়ন করা কিংবা ক্যান্সেল করার ক্ষমতায় থাকবেন, আপনি বা আপনার সহকর্মী যারা রয়েছেন। আপনি আসলে কতটা আশাবাদী আপনাকে নিয়ে বা আপনার সহকর্মীদেরকে নিয়ে? ফার্স্ট এন্ড ফরমোস্ট মানে সাবির ভাই কথাটা যেটা বলেছেন সত্যি কথা, যে আমরা আসলে কাগজে কলমে লিখে কাউকেই, কোনো রাজনৈতিক দল বলেন, কোনো ব্যক্তি বলেন, কোনো গোষ্ঠী বলেন, আগামীতে কাউকে ফোর্স করতে পারবো কোনো কিছুটা বাস্তবায়ন করতে, এটা সম্ভব না। এবং আজকে আগামীতে যদি বিএনপি বা আমাদের কোয়ালিশন সরকার পরিচালনায় আসে, সবাই এটা মানবে, শুনবে, এটা যেমন আমরা কেউ গ্যারান্টি দিয়ে এখন বলতে পারবো না। এনসিপি, জামাতে ইসলাম বা অন্য কোনো দল আসলে তারাও মানবে, শুনবে, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। একটা জিনিস হয়তো গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি ইসলামী আন্দোলন আসে তাহলে শরিয়া রাষ্ট্র হবে, এইটা হয়তো গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে। কারণ ওনারা বলেছেন, এগেন আমি কোনো পজিটিভ নেগেটিভের কথা বলছি, ওনারা পরিষ্কার করেই বলেছেন। এবং এটা রিফ্রেশিং, এটা সত্যি কথা, কিন্তু এটা রিফ্রেশিং যে পীর সাহেব চরমনাই সত্যি কথাটা ওপেনলি মানে না রেখে ঢেকে ওপেনলি বলেছেন। কারণ আরো রাজনৈতিক দল আছে, কিন্তু তাদের কোয়ালিশনের পরে পলিটি খাওয়ার থেকে এখন বলে দেওয়া ভালো। কারণ তাদের কোয়ালিশনের সবচেয়ে বড় দলটারও কিন্তু আইডিওলজিক্যাল বিশ্বাস সেম, কিন্তু তারা বলেন না। সো আমি সেটা বলছি আর কি। না আপনার বাংলাদেশ জামাতে ইসলামের আইডিওলজিক্যাল বিশ্বাস সেম, কিন্তু ওনারা বলেন না। চরমনাই পীর সাহেব ওপেনলি বলে দিয়েছে, ওনাকে সাধুবাদ জানি এটা পরিষ্কার করবার জন্য, কারণ আগামী ভোটের মাঠে এটা গুরুত্বপূর্ণ। যেমন আমি ওনার মতো সিনিক্যাল হতে পারছি না, মানে ওনার সাথে একমত কিছু দূর যে আমরা কাউকেই ফোর্স করতে পারবো না, আবার আমি এতটা সিনিক্যালও হতে পারছি না। কারণ আমরা যে জায়গায় এসেছি, দেখেন রাজনৈতিক চেঞ্জ সবসময় ইনক্রিমেন্টালি হয়। 91-তে আমরা সব চেঞ্জগুলো বাস্তবায়ন করতে পারিনি, তখনকার রাজনৈতিক কম্পিটিশন, তখনকার প্রেশার অনেক কিছু ছিল। 91-এর জিনিসটা আবার 2025-এ বা 2026-এ যে রিপিটেড হবে, এটা নট নেসেসারিলি ট্রু। সব কিছু এক্স্যাক্টলি বাস্তবায়ন হবে এটারও কেউ গ্যারান্টি দিতে পারবে না। তবে সোসাইটি মানে সমাজ এবং পলিটির ভেতরে, তাদের চিন্তাধারার ভেতরে অনেক বদল এসেছে। এই বদলগুলো যদি আমরা নজরে রাখি, তাহলে এতখানি আমরা কনফিডেন্ট হতে পারি যে সব প্রমিস চেঞ্জেস না আসলেও ইন প্রিন্সিপাল প্রমিস চেঞ্জেস গুলো আসবে। একটা প্রেসার তো কাজ করবে তখন, যখন একটা সাইন থাকবে এবং একটা সনদ থাকবে। নিশ্চয়ই আমরা এখান থেকে আসলে এই সময়ে বসে আশাটুকুই করতে পারি যে আসলে ঐক্যমত হবে এবং সেটি বাস্তবায়ন হবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ সঙ্গে ছিলেন আমাদেরকে। প্রত্যাশা করছি যে যে জিনিসগুলোতে আসলে ঐক্যমত এসেছে এবং যে জিনিসগুলোতে ঐক্যমতে আসা দরকার কিন্তু এখন আসতে পারেনি, সেখানেও খুব শীঘ্রই ঐক্যমত আসবে। আর সেগুলো যারা আসলে ক্ষমতায় বা দায়িত্বে যাবেন পরবর্তীতে তারা বাস্তবায়ন করবেন, এই প্রত্যাশা শেষ করছে আজকে। আবার দেখা হবে আপনাদের সাথে, আবার কথা হবে। থ্যাংক ইউ।